আমাদের পরিবারের কেউ যখন অসুস্থ হয় আমরা তাকে শহরের সবথেকে ভালো ডক্টরের কাছে নিয়ে যাই, দামি হসপিটালে ভর্তি করি, ফার্মাসি থেকে দামি ব্র্যান্ডের ঔষধ কিনি। কিন্তু যে ঔষধ আপনি আপনার স্বজনের সুস্থতার জন্য কিনে খাওয়াচ্ছেন তা কি আসলে তার সুস্থতার জন্য তৈরি করা হয়েছে, নাকি পকেটের টাকা খরচ করে আপনি আপনার পরিবারের জন্য বড় কোনো রোগ কিনে আনছেন? কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। নিজের অজান্তে আপনি কিভাবে আপনার ক্ষতি করছেন আর মাঝখানে ঔষধ কোম্পানিগুলো তাদের মুনাফা লুটছে তা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আমি আপনাদের সর্বোচ্চ অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে, কারণ আজকের ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য একটা সতর্ক বার্তা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ফার্মার কথা। সিরিজের শুরুটা হয় একটি ইন্টারভিউর মধ্য দিয়ে। সাল তখন 2026। মেডিসিন স্পেশালিস্ট ডক্টর রাজীব তার অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। ডক্টর রাজীবের তথ্য মতে 2008 সালে সে সহ তার 8 ডক্টর বন্ধু মিলে জাতি নামে একটি সংস্থা শুরু করেছিল। তার পিছে একটি বিশেষ কারণও ছিল। মূলত ওই সময় এক পেশেন্টের সেপনিসে আক্রান্ত হয়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন এক ডক্টর এমন একটি ইনজেকশন প্রেসক্রাইব করেছিল যার দাম ছিল 1 লক্ষ টাকার উপরে। এত টাকা দিয়ে ইনজেকশনটি দেওয়ার মতো সামর্থ্য ওই ব্যক্তি ছিল না। তবে সেম মলিকিউলের আরও কোম্পানির ইনজেকশন থাকলেও রহস্যজনকভাবে বাজার থেকে সম্পূর্ণ স্টক আউট, যে জন্য এত টাকা দিয়ে ইনজেকশন না দিতে পারায় ওই পেশেন্ট মারা যায়। আর তখন থেকে ডক্টর রাজীব এবং তার 8 বন্ধু মেলে স্বল্প মূল্যে মানুষের কাছে জেনেরিক মেডিসিন পৌঁছাতে জেনেরিক মেডিসিন চেন জাতির প্রতিষ্ঠা করেছিল। কিন্তু 2008 সালের শেষের দিকে হায়দ্রাবাদে তাদের প্রথম দেওয়া মেডিকেল স্টোরে সন্ত্রাসী হামলা হয়, এমনকি মেডিকেল স্টোর স্টাফও খুন হয়। তবে অ্যাকচুয়ালি কী ঘটেছিল সেটা জানতে আমাদের আরও পিছে ফিরে যেতে হবে। এখান থেকে সিন শিফট হয় ত্রিশূর রেলওয়ে স্টেশন। আমাদের কেপি বিনোদ নামে এক ব্যক্তিকে দেখানো হয়, আর ইনি হচ্ছেন অ্যালেক্স, RX লাইফ ফার্মাসিউটিক্যালসের সেলস ম্যানেজার। বিনোদ মূলত এই কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ পদে চাকরি পেয়েছে। আজই তার প্রথম দিন, তাই অ্যালেক্স নিজেই তাকে রিসিভ করতে এসেছে। বিনোদ মূলত M.Pharm কমপ্লিট করেছে, কিন্তু ঘরে তার অসুস্থ মা থাকায় এখন সেলসের জবটি বেছে নিয়েছে। প্রথম দিনে অ্যালেক্সের বিহেভিয়ারে বিনোদ স্পষ্ট করে বুঝতে পারছিল এখানে কথা কম কাজ বেশি। কোম্পানি থেকে বিনোদের থাকার জন্য লজের একটি রুমও দেওয়া হয়, তবে রেস্টের কোনো সুযোগ নেই। হসপিটালে মিটিং থাকায় বিনোদকে 30 মিনিটের মধ্যে রেডি হয়ে অ্যালেক্সের সাথে হসপিটালে চলে যেতে হয়। এখানে তাদের আগেই আরও বেশ কয়েকটি কোম্পানির সেলস এক্সিকিউটিভরা সিরিয়াল দিয়ে অপেক্ষা করছে। বিনোদও তাদের মধ্যে একজন। যদিও চাকরির প্রথম দিন কনফিডেন্স লেভেল খুবই হাই, তবে হঠাৎই ভিতর থেকে খবর আসে ডক্টরের মা মারা গেছে, তাই আজ কারোর সাথে দেখা করতে পারবে না। তবে সবাইকে ফিরিয়ে দিলেও অ্যালেক্সকে ডেকে নিয়ে যায়। মূলত অ্যালেক্সের সাথে ডক্টরের একটি ডিল ছিল, সেই ডিলের বিষয়ে ডেকেছে, সাথে নতুন একটি ডিলের বিষয়েও বলে। তবে অ্যালেক্সের কথা, স্যার এই জন্য আমার কোম্পানির সাথে আমার কথা বলতে হবে, তাদের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। এই জন্য অন্য কোম্পানিতে অফারে ডক্টর ডিলটি ওকে করে দেয়। কিন্তু বিনোদ এসব কোডওয়ার্ড কিছুই বুঝতে পারছে না যে তারা আসলে কিসের বিষয়ে বলছে আর এগুলো কিসের ডিল। অ্যালেক্স তখন বিনোদকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। ডক্টরের সাথে তাদের যে প্রথম ডিলটি ছিল সেটা হচ্ছে ডক্টর 200 জন পেশেন্টকে তাদের মেডিসিন প্রেসক্রাইব করবে, তার বিনিময়ে তাদের কোম্পানি থেকে ডক্টরকে একটি সুইজারল্যান্ডের ট্রিপ স্পন্সর করতে হবে। আর ডক্টর যে দ্বিতীয় ডিলের বিষয়ে বলেছিল সেটা হচ্ছে ডক্টরের মা তো মারা গেছে, তাই ডক্টরের মায়ের সৎকার করার জন্য তার স্পন্সরশিপের প্রপোজাল। তবে অ্যালেক্সরা আসার আগেই অন্য একটা কোম্পানি 350 জন পেশেন্টকে তাদের মেডিসিন প্রেসক্রাইব করার বিনিময়ে ডক্টরের মায়ের সৎকারের যত খরচ আছে সব তারা বহন করবে। তবে ডক্টরের মায়ের সৎকার স্পন্সর করতে না পেরে অ্যালেক্স বিনোদকে বলে ডক্টরের বাবা এখনও জীবিত, সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখবে। যখনই ডক্টরের বাবা মারা যাবে তখনই আমরা সবার আগে তাকে প্রপোজাল দিব। তার মানে ডক্টরদের কোনো কিছুতে খরচ করার কোনো অপশনই নেই। রোগীকে ওষুধ লিখবে, ওষুধ কোম্পানি তাদের সবকিছু করে দিবে। এরপর অ্যালেক্স বিনোদকে একটি মিটিংয়ের জন্য নিয়ে যাচ্ছিল। মূলত অ্যালেক্সের কোম্পানি ক্যান্সার লাস্ট স্টেজের রোগীদের জন্য একটি ড্রাগের পরীক্ষা চালাচ্ছে, সেই বিষয়ে তাদের মিটিং। তবে যাওয়ার সময় ডক্টর রাজীবের নাম দেখে বিনোদ জানতে চাচ্ছিল আমাদের লিস্টের মধ্যে তো এই ডক্টরের নাম নেই। অ্যালেক্স তখন বিনোদকে বলে আমাদের লিস্টের মধ্যে তাদের নামই আছে যারা আমাদের কথা মতো প্রেসক্রাইব করে। ডক্টর রাজীবরা কারোর কথা শুনে প্রেসক্রাইব করে না, এই জন্যই নাম নেই। আর অ্যালেক্স বিনোদকে যে মিটিংয়ে নিয়ে যাচ্ছে সেটা আসলে মিটিং না, একটা সমস্যা দেখা দিয়েছে। আর সমস্যাটা হচ্ছে অনকোলজি ডিপার্টমেন্টের ডক্টর শাকির সুইজারল্যান্ডের ট্রিপটি অ্যাভেল করার জন্য তার যে টার্গেট ছিল, মানে টেস্ট ট্যুব যে ক্যান্সার আক্রান্ত রোগী ছিল তাদেরকে ওই ড্রাগটি দেওয়ার কথা ছিল, কিন্তু সে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। যে জন্য অ্যালেক্স তাকে বলেছিল আপনি স্টেজ 4 যে রোগী আছে তাদেরকে এটা দিন, কারণ তাতে এমনিতেই মরে যাবে।
কিন্তু এই বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে। রোগীর আত্মীয়রা এটা নিয়ে কমপ্লেন করেছে। এখানে ডক্টর রাজীব রাও আছে। রাজীব রাওর কথা, একই মলিকিউলার ইঞ্জেকশন বাইরে 17,000 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে উনি কেন 2.5 লক্ষ টাকার ইঞ্জেকশন প্রেসক্রাইব করলো? তার কথা, রোগীর আত্মীয় এমনিতে অটো চালক, নিজের ফায়দার জন্য এমন কোম্পানির ড্রাগ প্রেসক্রাইব করার কোনো মানেই হয় না। অবশ্য ডক্টর শাকির বোঝানোর চেষ্টা করছিল, একই মলিকিউল হলেও ড্রাগের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি থাকে, সেজন্যই সে দিয়েছে। আর এখানে তো পেশেন্টের যে অভিভাবক আছে তার কনসেন্ট নিয়ে সব ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাহলে প্রশ্ন করার কোনো সুযোগই নেই। তবে সমস্যার সমাধান করতে অ্যালেক্স ওই অটো ড্রাইভারের সাথে কথা বলে। মূলত অটো ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তার জন্যই ড্রাগটি প্রেসক্রাইব করা হয়েছিল। অ্যালেক্স তাকে বলে, দেখুন, আমি যখন বাজারে কোনো কিছু কিনতে চাই সব থেকে কম দামের জিনিসটা কেনার চেষ্টা করি। 8-10 দোকান ঘুরে আমার নিজের বাজেট মতো আমি কিনি। আমার একটি মেয়ে আছে, নাম এলিনা। ও যখন অসুস্থ হয় আমি তখন টাকার চিন্তা করি না, শহরের সব থেকে ভালো ডক্টরের কাছে নিয়ে যাই, সব থেকে দামি ওষুধগুলো খাওয়াই। দামি ঘড়ি, দামি মোবাইল, দামি শার্ট আমরা যখন তখন কিনতে পারবো, কিন্তু যে ব্যক্তি চলে যাবে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। অ্যালেক্সের মুখে এটা শুনে ওই অটো চালক বলে, স্যার, দরকার হলে আমি আমার অটো, আমার বাড়ির সব বিক্রি করে দিব, তারপর আমার স্ত্রীকে আমি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে চাই। আর সবসময় এমনটাই হয়, নিজের পরিবারের সদস্যকে বাঁচানোর জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে। আর এক শ্রেণীর ডক্টররা আমাদের ইমোশন নিয়ে ব্যবসা করে, যেমনটা এখানে করা হচ্ছে। যে সমস্যাটা তৈরি হয়েছিল এর ভিতর দিয়ে সেই সমস্যার সমাধানও হয়ে যায়। হসপিটাল কর্তৃপক্ষ উল্টো ডক্টর রাজীবকে বলে দেয়, আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি হসপিটালের জন্য কাজ করবেন না জাতির জন্য কাজ করবেন। মানে ডক্টর রাজীবরা স্বল্পমূল্যে জেনেরিক মেডিসিনের যে চেইন তৈরি করেছে জাতি, সে জাতির কথা বলত। এরপর বিনোদ অ্যালেক্সের কাছে জানতে চাচ্ছিল, স্যার, আপনার মেয়ে এলিনার বয়স কত? অ্যালেক্সের কথা, কিসের মেয়ে? আমার তো ছেলে, যা বলেছে তা তো মিথ্যা, ওই অটোচালককে বোঝানোর জন্য। সাথে বিনোদকে এটাও বলে দেয়, প্রতিদিনই হসপিটালে এসে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে খোঁজ নিতে হবে কোন কোন ডক্টর কতজন পেশেন্টকে আমাদের মেডিসিন প্রেসক্রাইব করছে। এগুলো একটি সার্ভে তৈরি করে আমার কাছে দিতে হবে। এখন আগে আমরা গাইনি ওয়ার্ডে যাব, তারপর মেডিকেল শপিংয়ে সার্ভে করব। বিনোদের কথা, স্যার, আপনি কেন আমার সাথে আসবেন? আপনি ওই দিকটা দেখুন, এই দিকটা আমি দেখে নিচ্ছি। এই জন্য বিনোদ একা গাইনি ওয়ার্ডে গিয়ে সেখানে সিস্টারদের সাথে কথা বলে তাদের মেডিসিনের বিষয়ে জানতে চাচ্ছিল, যে এখানে কতজন পেশেন্টকে তাদের কোম্পানির মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছে। নার্সরা বলছিল, আপনি ডক্টরের সাথে কথা বলুন। বিনোদের কথা, সব ডক্টর তো আমাদেরই লোক, তারা সবাই আমাদের মেডিসিনই প্রেসক্রাইব করে। আর এখানেই বিনোদের ডক্টর জানকীর সাথে পরিচয় হয়। জানকীর কথা, আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। মানে কথার উপরই বিনোদ ধরা পড়ে গেছে। বিনোদ অবশ্য জানকীর কাছে সরি বলে যে আজ আমার প্রথম। এরপর বিনোদ হসপিটালের সামনে ফার্মাসিগুলোতে যায় এবং প্রত্যেকটা ফার্মাসিতে গিয়ে গিয়ে তাদের মেডিসিনের উপর সার্ভে করার চেষ্টা করছিল, কিন্তু রাশ থাকার কারণে কেউই কথা বলতে যাচ্ছে না। আর এভাবে ঘুরতে ঘুরতে একটি ফার্মাসি খালি পেয়ে সেখানে যখন কথা বলতে যাবে, তারা RX লাইফ হেলথ কেয়ার লিমিটেডের কথা শুনেই বিনোদের আগে যে সেলস এক্সিকিউটিভ এখানে কাজ করত তার রেখে যাওয়া কিছু ঔষধ বিনোদের হাতে ধরিয়ে দেয়। তার কথা, 1 বছর যাবৎ এখানে পড়ে আছে, মানে 1 বছর যাবৎ তার দোকানে ওষুধগুলো পড়েছিল, কেউই এই ওষুধগুলো কিনছে না। তাই বিনোদকে পেয়ে বিনোদের হাতে ধরিয়ে দিয়েছে। আর বিনোদের হাতে এই মেডিসিনগুলো দেখে অ্যালেক্স মোটামুটি একটু বিরক্তই, কারণ বিক্রি করতে তো পারলে না, উল্টো ফেরত নিয়ে এসেছ। এরপর অ্যালেক্স বিনোদকে তাদের ওয়ার হাউসে নিয়ে যায়, মানে যেখানে তাদের সকল স্টকগুলো রাখা হয়। এরপর অ্যালেক্স বিনোদকে ডক্টর শ্রীনিবাসের চেম্বারে নিয়ে যায়, যে শহরের সবথেকে উগ্র মেজাজি ডক্টর। তাকে হ্যান্ডেল করাটা বেশ কষ্টকর। অ্যালেক্স বিনোদকে সেই বিষয়টি বোঝাচ্ছিল, কিন্তু বিনোদের ওভার কনফিডেন্সের জন্য বিনোদ ভিতরে গিয়ে ডক্টরকে বলতে শুরু করে যে আপনি কেন যে এখনও পুরাতন ওষুধগুলো প্রেসক্রাইব করছেন, এখন তো আমাদের নতুন মেডিসিনগুলো প্রেসক্রাইব করা উচিত। এটা শুনে ডক্টর একদম উচ্চেজিত হয়ে যায়। তার কথা, আমি কোন মেডিসিন প্রেসক্রাইব করব কোনটা করব না তুমি আমাকে শেখাবে? একজন সেলসম্যান হয়ে কত বড় সাহস তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো? ডক্টর শ্রীনিবাস একসময় বিনোদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অবশ্য অ্যালেক্স বিনোদকে বোঝায়, তুমি যেটা বলেছ সেটা হয়তো বা ঠিক আছে, কিন্তু তাদেরকে এইভাবে বোঝানো যাবে না। তাদেরকে দিয়ে কাজটা এমনভাবে করাতে হবে যাতে তারা বুঝতেই না পারে যে আমরাই তাদেরকে দিয়ে করাচ্ছি। এরপর বিনোদ মন খারাপ করে লজে যাচ্ছিল, তখনই বিনোদের গার্লফ্রেন্ড সোয়াতি কল করে তার জয়েনের বিষয়টি জানায়। মূলত দুজনই একই কোম্পানিতে দুটি ভিন্ন জায়গায় জয়েন করেছে। একদিকে বিনোদ যেখানে ঘাড় ধাক্কা খেয়েছে, আর অন্যদিকে সোয়াতি সেখানে পার্টি করছে। বিনোদ লজে যাওয়ার সময় হঠাৎ হট্টগোল দেখে একটু এগিয়ে যেতে দেখে ডক্টর রাজীবদের সংস্থা, মানে জাতির প্রথম যে মেডিকেল স্টোরটি ছিল, দুর্বৃত্তরা হামলা করে পুরো স্টোরে আগুন ধরিয়ে দিয়েছে। যে দৃশ্যটা আমরা প্রথম দিকে দেখেছিলাম, মানে স্টাফকে গুলির পর এখানে আগুন ধরিয়ে দিয়েছে। আর এতে স্পষ্টই বোঝা যাচ্ছে এই দুর্বৃত্ত অন্য কেউ নয়, RX লাইফ হেলথ কেয়ার লিমিটেডের পক্ষ থেকে কাজটা করানো হয়েছে, যাতে তাদের মেডিসিন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এই বিষয়টা যেমন ডক্টর রাজীবও বুঝতে পারছে, তেমন বিনোদও। সিন চলে যায় মান্থলি মিটিংয়ে। বিনোদ, সোয়াতি এবং ইয়াসিন
টিমে এই 3 জনই নতুন, বাকি 2 জন টার্গেট পূরণ করেও অধিক সেল করেছে, আর সেখানে বিনোদের খাতা মাইনাসে, মানে আগের থেকেও কম। সেজন্য অ্যালেক্সের কাছে সবার থেকে অবহেলার ব্যক্তি এখন বিনোদ। যাই হোক, কোম্পানি কাইডক্সিন নামে প্রেগনেন্ট নারীদের জন্য একটি মেডিসিন লঞ্চ করতে যাচ্ছে, যা মূলত পেটের বাচ্চার জন্য প্রেগনেন্ট মায়েরা নিবে। মেডিসিনটি লঞ্চের পাশাপাশি স্টাডি ইনক্লুড থাকবে, মানে এটার উপর পরীক্ষাও চলবে। এই জন্য অ্যালেক্স প্রত্যেক জোন থেকে 5 জন করে গাইনোলজিস্টকে সিলেক্ট করতে বলে, আর প্রত্যেককে 200 জন পেশেন্টকে তাদের এই নতুন প্রোডাক্টটি প্রেসক্রাইব করানোর ডিল করতে বলে। নতুন প্রোডাক্ট, নতুন সেল, সবাই যার যার মতো টার্গেট বললেও বিনোদ কিছুই বলতে পারছে না। মিটিং শেষে বিনোদ লজে ফিরছিল, তখনই হসপিটাল থেকে বিনোদের ইঞ্জেকশনের অর্ডার আসে। এতদিন পর বড় অর্ডার পেয়ে বিনোদ দ্রুত নিয়ে যায়। যে নার্স তাকে কল করেছিল, বিনোদ খুশি হয়ে তাকে 2টি কলমও গিফট করছিল। তবে নার্সের কথা, বাজারে অন্য ব্র্যান্ডেরটা স্টক আউট হওয়ার কারণেই বাধ্য হয়ে তোমারটা নিতে হয়েছে। তোমার এই কলম নিয়ে আমি রোগীর স্বজনদের সামনে দিয়ে কীভাবে হেঁটে যাব? বিনোদ বিষয়টা বুঝতে পেয়ে বেরিয়ে আসে। এরপর বিনোদ তার আরেক বন্ধু ডেভিসের সাথে বাইরে বসে রাতের খাবার খাচ্ছিল। খেতে খেতে তার কষ্টের কথা শেয়ার করছিল, যে এত কষ্ট করেও সে কোনো উন্নতি করতে পারছে না। সে আসার আগে যখন এখানে কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না, তখনও বর্তমানের থেকে বেশি সেল হতো। তখনই অ্যালেক্স কল করে আগামীকালে কাইডক্সিন সেল করার প্ল্যান জমা দিতে বলে। কথায় কথায় ডেভিস ডক্টর রাজীবের কথা বলে যে তিনি অনেকদিন যাবত তোমাকে খুঁজছেন, কার্ডও দিয়ে গেছে। বিনোদ তাই সেই কার্ডটি নিয়ে সোজা লজে চলে যায়, আর গিয়ে দেখে সোয়াতি আগে থেকে অপেক্ষা করছে। এই জন্য বিনোদ দ্রুত সোয়াতিকে উপরে নিয়ে যায়। সোয়াতির সাথে বিনোদের ট্রেনিংয়ের সময় থেকে সম্পর্ক। সোয়াতির বাবা বেশ বড় বিজনেসম্যান, তারপর সোয়াতি চাকরিটা করে। আর অন্যদিকে বিনোদের মাকে সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করাতে হয়, যে জন্য ইচ্ছা না থাকলেও বিনোদকে এখন এই চাকরিটা করতে হচ্ছে, কারণ একমাত্র এই কোম্পানি এত বেশি মেডিকেল অ্যালাউন্স দিচ্ছে। সোয়াতি তখন বিনোদকে বোঝায়, এত কিছু চিন্তাভাবনা না করে সামনে কাইডক্সিন লঞ্চ হচ্ছে, কাইডক্সিন বিক্রি করো, টাকা কামাও। দেখতে দেখতে কাইডক্সিন লঞ্চ হয়ে যায়। বিনোদও বিক্রি করতে উঠে পড়ে লাগে। সে প্রথমেই ডক্টর জানাকিকে অনুরোধ করে কাইডক্সিনের যাত্রাটা শুরু করে। সাবিত্রী নামে জানাকির এই সিস্টার তখন 1 মাসের অন্তঃসত্ত্বা, তাই জানাকি সাবিত্রীকে দিয়ে স্টার্টটা করে। এভাবে বিনোদ হসপিটাল ঘুরে ঘুরে গাইনি ডক্টরদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে এই মেডিসিন প্রেসক্রাইব করতে অনুরোধ করে। শুধু হসপিটালই নয়, বিনোদ যখনই কোনো প্রেগনেন্ট নারীদের দেখছে তাকে কাইডক্সিন সাজেস্ট করছে। আর ভবিষ্যৎ সন্তানের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতিটি প্রেগনেন্ট নারী তখন কাইডক্সিন নিতে শুরু করায়। যে বিনোদের খাতা মাইনাসে চলছিল, সেই বিনোদের অর্ডারের চাপে ওয়ার হাউসে এখন রাখারও জায়গা হচ্ছে না। এমনকি কাইডক্সিন বিক্রি করে বিনোদ টিমের মধ্যে প্রথম স্থান অর্জন করে নেয়, সাথে কোম্পানির বেস্ট সেলার অ্যাওয়ার্ড হিসেবে একটি কারও গিফট পায়। আর ওই প্রোগ্রামেই অ্যালেক্স বিনোদকে আরও একটি বিষয় দেখায়, যেখানে অ্যালেক্স ডক্টর শ্রীনিবাসকে ম্যানেজ করতে একটা প্রস্টিটিউট পর্যন্ত তার রুমে পাঠিয়ে দেয়। এর দ্বারা মূলত অ্যালেক্স বিনোদকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে এদের এক একজনকে এক এক পন্থায় ম্যানেজ করতে হয়। দিন শেষে তারা আমাদের কথা মতোই কাজ করবে। সিন চলে আসে 2018-তে। অ্যালেক্স যে পদে ছিল, বিনোদ এখন সেই পদেই চাকরি করছে, বিয়েও করেছে। শালিনী নামে একটি মেয়ে আছে। এখানে আমরা দেখতে পাই বিনোদ তার গার্লফ্রেন্ড সোয়াতিকে নয়, নন্দিনী নামে একটি মেয়েকে বিয়ে করেছে। আর বিনোদের মেয়ে শালিনীর শ্বাসকষ্টের সমস্যা থাকায় নিয়মিত তাকে ইনহেলার ব্যবহার করতে হয়। বিনোদ মূলত ব্রেকফাস্ট করছিল, আর তার অধীনস্থ কর্মচারীদের ফোন করে তাদের খোঁজখবর নিচ্ছিল। তখনই ডক্টর জানাকে কল করে আর্জেন্ট বিনোদকে হসপিটালে দেখা করতে বললে বিনোদ তার নতুন সেলস এক্সিকিউটিভ মাসুদকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর জানাকি বিনোদকে বলে, দিন দিন আমাদের এখানে অপ্রাপ্তবয়স্ক ডায়াবেটিক পেশেন্ট বেড়েই যাচ্ছে। প্রথমে আমরা অন্য কিছু ভাবলেও পরে ভালো করে চেক করে দেখলাম এদের সবার জন্ম আমাদের এই হসপিটাল হয়েছে। তার মানে এদের মায়েরা যখন প্রেগনেন্ট ছিল সবাই আমার পেশেন্ট ছিল। প্রত্যেকে প্রেগনেন্ট অবস্থায় কাইডক্সিন নিয়েছিল। কিন্তু বিনোদ বিষয়টা বুঝতে পারছিল না। জানাকি বলে, দেখো, আমি সব কিছু স্টাডি করে তোমাকে ডেকেছি। জানাকি বিনোদকে অন্য একটি ব্লকে নিয়ে সামনে থাকা শত শত বাচ্চাদেরকে দেখায়, যেখানে বাচ্চাদের সুগার লেভেল টেস্ট করানো হচ্ছে। এই বাচ্চারাই যখন তাদের মায়ের পেটে ছিল, মায়েরা সন্তানদের সুস্বাস্থ্যের জন্য ওই সময় কাইডক্সিন নিয়েছিল। চোখের সামনে এসব বাচ্চাদের দেখে বিনোদও পুরো হতভম্ব হয়ে গেছে। বিনোদের চোখের সামনে এখনও ওই দিনটা ভাসছে, যেদিন কাইডক্সিন বিক্রি করায় সে তাদের কোম্পানির সিও অরবিন্দের হাত থেকে বেস্ট সেলার অ্যাওয়ার্ড নিয়েছিল। সেদিন বিনোদ খুশি হলেও আজ বুঝতে পারছে তার সাময়িক সাফল্যের জন্য সে কত বাচ্চার জীবন নষ্ট করেছে। ওই সময় যেহেতু কাইডক্সিনটার উপর স্টাডিও চলছিল, তাই হসপিটালের রেকর্ড রুমে সেই ফাইলগুলো থাকার কথা। কিন্তু জানাকিরা খুঁজে পাচ্ছে না। জানাকি ধারণা করছে
এই জন্যই হয়তোবা হঠাৎ করে কাইরক্সিনের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। বিনোদের কথা যতদূর আমি জানি, আচমকা সেলস ড্রপ করায় 6 মাস পর বিক্রি বন্ধ করে দেওয়া হয়। বিনোদ সাথে এটাও বলে কাইরক্সিনের সেল ড্রপ করার সাথে সাথে আমার কেরিয়ারও ড্রপ করে যায়, যে জন্য আমার সাথে সবাই ভালো পদে থাকলেও আমি সেখানে পড়ে আছি। একদিকে হসপিটালে এমন পেশেন্ট বেড়ে যাচ্ছে, তারপর স্টাডি ডকুমেন্ট মিসিং, তাই জানাকের এই বিষয়টা বেশ সন্দেহ হয়। জানাকি বিনোদকে স্পষ্ট করে বলে দেয় এখানের একটা ডায়াবেটিক আক্রান্ত বাচ্চাও যদি তাদের মায়েদের কাইডক্সিন নেয়ার জন্য আক্রান্ত হয়ে থাকে তাহলে আমি কাউকে ছাড়ব না, আমি এর শেষ দেখে ছাড়ব। অবশ্য বিষয়টা জানার পরই বিনোদ তাদের HR জেসমিনকে কাইডক্সিনের বিষয়টি নিয়ে মেইল করেছে। সেও রিপ্লাই দিয়েছে যে 4 দিন পর তাদের নতুন প্রোডাক্টের লঞ্চ ইভেন্ট, সেখানে সরাসরি কথা বলবে। সিন চলে যায় নিউ প্রোডাক্ট লঞ্চ সিরিমনিতে। তাদের নতুন প্রোডাক্ট হচ্ছে কাইডোজিওর, যেটা বাচ্চাদের কাশি নিরাময়ে কাজ করবে। বিনোদ তখনও কাইডক্সিন নিয়ে চিন্তিত। এর মধ্যে জেসমিন বিনোদকে ডেকে জানায় তোমাকে সাউথের হেড অফ সেলস হিসেবে প্রমোট করা হয়েছে। এরপর বিনোদ CEO অরবিন্দের সাথেও দেখা করে। অরবিন্দ বলে এখন তুমি যে ডিপার্টমেন্টে কাজ করতে চাও করতে পারো, শুধু জেসমিনকে বলে দিও, বাকিটাও দেখবে। বিনোদও বুঝতে পারছে হঠাৎ তাকে এত ফ্যাসিলিটি দেওয়ার কারণটা কি। তারপরও বিনোদ অরবিন্দের কাছে কাইডক্সিনের বিষয়ে জানতে চায়। অরবিন্দ বলে দেখো বিনোদ, জেসমিন আমাকে সবই বলেছে, এসব একদম স্বাভাবিক ব্যাপার, আমরা হ্যান্ডেল করব। আর এটা সত্যি, এই জন্যই আমরা হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম। যদিও কাইডক্সিন ডায়াবেটিস প্রডিউস করে, এখন দেখো আমাদের কাছে ডায়াবেটিসের মেডিসিনও আছে, তাদের এখন ইনসুলিন লাগবে, আমাদের ইনসুলিনও আছে। শুধু এতটুকু নয়, কয়েক বছর পর আসল সমস্যা দেখা দিবে, তার জন্য আমাদের মেডিসিন রেডি আছে। তাদের কার্ডিয়াক ইস্যু হবে, সেপসিস হবে, সব কিছুর মেডিসিন আমাদের কাছে আছে। আর এটাই ফার্মা বিজনেসের মডেল, এভাবেই ব্যবসা হয়। একটা প্রেসক্রিপশনের মাধ্যমে একজন গর্ভবতী নারী এখন আমাদের লক্ষ লক্ষ টাকার বিজনেস দিবে। এটা এমন কিছু নয়, ফার্মা বিজনেস এভাবেই চলে। বিনোদের কথা তাহলে স্টাডির কি হলো? অরবিন্দ বলে কোন স্টাডি? কোনো স্টাডি ছিলই না। যেসব হসপিটালের ডকুমেন্টস পাবে হেড অফিসে জমা দিবে, জেসমিন সেটা দেখবে। এতে করে বিনোদ এখন স্পষ্টই বুঝতে পারছে সে নিজ হাতে কত শত শত বাচ্চাদের জীবন নষ্ট করেছে, অথচ সে জানতই না মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের ইমোশনকে কাজে লাগিয়ে তারই কোম্পানি লাইফ লং বিজনেস মডেল সাজিয়ে রেখেছে। কয়েকদিনের মধ্যে কাইডজোরে লঞ্চ হয়ে যায়। নতুন প্রোডাক্ট হিসেবে প্রোডাক্টের পরিচিতি দিতে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেই প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় ডক্টর জানকি বিনোদকে কল করে অন্য একটি জায়গায় দেখা করতে বলে। জানকি বলে আমি তোমার হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দিচ্ছি, তুমি সেখানে এসে আমার সাথে দেখা করো। এই জন্য বিনোদ সেখানেই যাচ্ছিল। ঠিক তখনই বিনোদের পুরাতন গার্লফ্রেন্ড সোয়াতির কল আসে। সোয়াতি বর্তমানে তাদের যে হেড অফিস আছে মুম্বাই, সেই হেড অফিসে জব করছে। অনেক আগেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল, তারপর যার যার মতো করে মুভ অন করেছে। আর বিনোদ মুম্বাইতে যাবে এটা জানার পর সোয়াতি কনগ্রেস করতেই ফোন করেছে। বিনোদ জানকীর সাথে যেখানে দেখা করতে এসেছে এটা মূলত জানকীর হসপিটালের সিস্টার সাবিত্রীর বাড়ি। জানকী বিনোদকে জানায় সাবিত্রীর ছেলের নাম কেশু। কেশু বর্তমানে হাইপোগ্লাসেমিয়াতে ভুগছে, মানে লো ব্লাড সুগার, মাঝে মাঝে মাথা ঘুরিয়ে পড়ে যায়। এই কেশু একটি স্বপ্ন আছে, সে একদিন বড় ক্রিকেটার হবে, কিন্তু এই সমস্যার জন্য কিভাবে সে তার স্বপ্ন পূরণ করবে বা আদৌ তার লাইফে কি হবে, এটা নিয়ে কেশুর মা সাবিত্রী এখন খুবই চিন্তিত। জানাগীর সাথে বিনোদকে এটাও জানায় সাবিত্রীকে সে প্রথম পেশেন্ট হিসেবে কাইডক্সিন দিয়েছিল, তার প্রভাবেই কেশুর এই অবস্থা। জানাগীর প্রথম পেশেন্ট যেহেতু সাবিত্রী ছিল, তাই সাবিত্রীর সব ফাইল সাবিত্রীর বাড়িতে আছে। এগুলো দিয়ে তারা লিগ্যাল মুভ করতে চাচ্ছে, মানে বিনোদের কোম্পানির বিরুদ্ধে তারা লিগ্যাল অ্যাকশন নেবে। কিন্তু সাবিত্রী বিনোদকে বিশ্বাস করতে পারছে না, কারণ বিনোদ তো কোম্পানির লোক। ওই সময় কত কথা বলে তারা মেডিসিনগুলো বিক্রি করেছে। জানাকি তখন সাবিত্রীকে বোঝায় চিন্তার কিছু নেই, ও কোম্পানির হয়ে কাজ করলেও এখন আমাদেরকে হেল্প করবে। বাড়ি থেকে বের হওয়ার সময় জানাকি বিনোদকে এটাও বলে শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে আমাদের সবকিছু হবে না, লিগ্যালি অ্যাকশন নিতে হলে আমাদের আরও কিছু প্রুফ দরকার। এমনকি জানাকি কেশুর মতো আরও কয়েকটি বাচ্চার ইন্টারভিউ নিয়েছে। তাদের বেশ কয়েকটি ভিডিও বিনোদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বিনোদকে পরবর্তীতে দেখতে বলে। আর জানাকি বিনোদকে মূলত এখানে এজন্যই ডেকেছে যাতে এগুলো দেখার পর রিয়েলাইজ করতে পারে তার এখন কিছু করতে হবে। এরপর বিনোদ অ্যালেক্সের সাথে দেখা করে। অ্যালেক্স মূলত অনেক আগেই জব ছেড়ে তার নতুন রেস্টুরেন্টের বিজনেস শুরু করেছে। কাইডক্সিনের বিষয়ে অ্যালেক্সে বলে ওই সময় অরবিন্দর পক্ষ থেকে মেল এসেছিল ইমিডিয়েটলি যেন কাইডক্সিন বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এটা দেখে তো আমি পুরো শক হয়ে গেছিলাম, কারণ ওই সময় ত্রিশুরে তোমার সেল অনেক বেশি ছিল। এত সেলের পরে বিক্রি বন্ধ করে দেওয়া এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তবে কাইডক্সিনের কোনো সাইড ইফেক্ট ছিল কিনা সেই ব্যাপারে মেইলের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তবে অ্যালেক্সের কাছে এই স্টাডি রিলেটেড বেশ কয়েকটি ফাইল পাওয়া যায়। অ্যালেক্স বিনোদকে সে ফাইলগুলো দিয়েও দেয়।
এরপর অ্যালেক্স বিনোদকে এটাও জানায় তার ছেলের ক্যান্সার 4th স্টেজ। অ্যালেক্স বলে, তোমার সে অটো ড্রাইভারের কথা মনে আছে? আমার স্পষ্ট করে মনে আছে, তার চেহারাটা এখনও আমার সামনে ভাসে। মেডিসিন বিক্রি করতে আমি কত মিথ্যার আশ্রয় নিয়েছি, আর এখন সেই মেডিসিন কিনতেই আমাকে কত কিছু করতে হচ্ছে। এগুলো সবই আমার কর্মফল। তবে অ্যালেক্স শুধু বিনোদকে বলে, কোনোভাবে ওদেরকে ছেড়ে দিও না। এরপর বিনোদ বাড়িতে ফিরে ডক্টর জানাকির পাঠানো ওই বাচ্চাদের ইন্টারভিউ ভিডিওগুলো দেখে। এক একটা ভিডিওতে এক একটা বাচ্চার এক একটা প্রশ্ন। এতটুকু বাচ্চারা তাদের অসুখ সম্পর্কে কী বা জানে, কী বা বোঝে। আবার অনেকে মনে করছে তারা হয়তো বার বাঁচবে না। এগুলো ভেবে ভেবে বিনোদ একদম পাগল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই বিনোদের তার নিজের মেয়ের শালিনীর কথা মনে পড়ে, যে শালিনীও তো অসুস্থ। বিনোদ সাথে সাথে শালিনীর ব্লাড লেভেল চেক করে, আর অবশেষে দেখা যায় বিনোদ যে ভয়টি পেয়েছিল সেটাই হয়েছে। কারণ বিনোদ শুধু মানুষকেও মেডিসিনটি দেয়নি, নিজের ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল তখনও খাইয়েছে, আর সেজন্যই তাদের নিজের মেয়েটা পর্যন্ত আজ অসুস্থ। সিন চলে যায় পরবর্তী দিন। বিনোদ এখান থেকে মুম্বাই শিফট করবে। তবে মুম্বাইতে যাওয়ার আগে এখানে যে সকল হসপিটালে বা যে সকল জায়গায় সে কার্ডক্সি নিয়ে কাজ করেছিল, ওই সকল জায়গাতে স্টাডি ম্যাটেরিয়াল এখনও রয়ে গেছে। হেড অফিস থেকে জেসমিন ওই সকল হসপিটালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে বিপুল পরিমাণ ঘুষ দিয়ে তাদের থেকে ওই ডকুমেন্টসগুলো নিয়ে নিচ্ছে। আর এই দায়িত্ব পড়েছে বিনোদের ওপর। মানে টাকা জেসমিনরা পাঠাচ্ছে, আর বিনোদ ঘুরে ঘুরে ওই সকল ডকুমেন্টস কালেক্ট করছে, যাতে বিনোদ মুম্বাইতে আসার সময় নিজ হাতে ওগুলো নিয়ে আসতে পারে। কথা মতো বিনোদ সবগুলো ডকুমেন্টস কালেক্ট করে ফ্লাইটে করে মুম্বাই চলে যায়। এদিকে জেসমিনের ডকুমেন্টসের জন্য অপেক্ষা করছে। এয়ারপোর্টে বিনোদকে পিক করার জন্য লোক পাঠানো হয়েছে, কিন্তু বিনোদ তাদের অফিসে না গিয়ে বিনোদ জাতির অফিসে চলে যায়, যাতে তাদের কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। মূলত ওই সময় বিনোদকে যেদিন ডেভিস জাতির ডক্টর রাজীবের কার্ডটি দিয়েছিল, এরপর বিনোদ জাতির ক্লিনিকে গিয়ে ডক্টর রাজীবের সাথে দেখা করলে রাজীব বিনোদকে বলেছিল কিভাবে তাদের জাতির যাত্রাটা শুরু হয়েছিল। মাঝে বিভিন্নভাবে তাদেরকে দমানোর চেষ্টাও করেছে, কিন্তু তারা হাল ছাড়েনি। রাজীব বিনোদকে তাদের সাথে জয়েন করার প্রস্তাবও দিয়েছিল, কিন্তু বিনোদ ভেবে দেখার সময় নেয়। তবে এত বছর পরে সে শেষমেশ জাতির সাথে যোগদান করল। এমনকি ডক্টর জানকিও জাতির সাথে সম্পৃক্ত রয়েছে। যদিও বিনোদ এখানে আসার আগে তার রেজিগনেশন লেটার মেইল করে পাঠিয়ে দিয়েছে, তারপর এত টাকা খরচ করে আরএক্সএলএস কোম্পানি ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করেছিল। বিনোদ সেগুলো জাতিকে দিয়ে দিয়েছে। আরএক্সএলএস নিশ্চয়ই চুপ বসে থাকবে না, তাই বিনোদ স্ত্রীর সন্তান নিয়ে এক সপ্তাহের মধ্যেই দুবাই চলে যাওয়ার প্ল্যান করে। কথায় কথায় ডক্টর রাজীব বিনোদকে জাতিতে কাজ করার সকল সেক্টরের টিমদেরকেও দেখায়। এখানে শত শত তরুণ তরুণীরা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। তারা দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য কাজ করছে। আরএক্সএলএসের মতো যে সকল কোম্পানি আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গ্রাউন্ড লেভেল হতে লিগ্যাল টিম সহ সব ধরনের উইং তারা তৈরি করে রেখেছে। বিনোদকে রাজীব একটি ভিডিও দেখায়, যেখানে মহারাষ্ট্র বর্ডারের কাছের একটি গ্রামে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মেডিসিন তৈরি হচ্ছিল, কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য তাদের হাতে কোনো এভিডেন্স না থাকায় কাশি নামে তাদের একজন টিম মেম্বার ছদ্মবেশে বাটন ক্যামেরা লাগিয়ে ওই স্থানে গিয়ে সব কিছুর ভিডিও তৈরি করে এনেছিল। মিশনটি এতটাই রিস্কি ছিল, কাশি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিল। এরপর বিনোদ আবার ত্রিশূর ফিরে এসে সাবিত্রীর ছেলে কেশুর জন্য একটি ক্রিকেট ব্যাট আর একটি ইনসুলিন পেন নিয়ে সাবিত্রীর সাথে দেখা করে। বিনোদ সাবিত্রীকে বলে, আমি চাকরি ছেড়ে দিয়েছি, দেশ থেকে চলে যাচ্ছি। তবে সাবিত্রীর কথা, তুমি যে পাপ করেছ তাতে কি এর থেকে মুক্তি পাবে? বিনোদ শুধু সাবিত্রীকে বলে, আমার ঘরে অসুস্থ মেয়ে আছে, আপনার মতো আমিও ভুক্তভোগী। সিন চলে যায় জানাকির হসপিটালে। কিছু উগ্র মেজাজি লোকজন হসপিটাল ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে ঝামেলা করছে। মূলত তারা যে পেশেন্টকে নিয়ে এসেছে সে এখানে আনার আগে মারা গিয়েছিল, কিন্তু তারপরও তারা হসপিটাল কর্তৃপক্ষকে দায়ী করছে। এমনকি জানকি বিষয়টি বোঝানোর চেষ্টা করলে উল্টো তারা জানকির গায়ে হাত তুলে বসে। অবশ্য বিনোদ এসে তাদেরকে বাধা দেয়। এই ঘটনার পর বিনোদ জানাকিকে ড্রপ করতে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে হসপিটাল কর্তৃপক্ষ সবকিছুই দেখছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। জানাকির কাছে বিষয়টা সন্দেহজনক মনে হচ্ছে, কারণ জানাকির আজ ওখানে থাকার কথা ছিল না। অন্য ডক্টর না থাকায় জানাকিকে ডেকে নেওয়া হয়েছিল। তারপর তারা যে পেশেন্ট এনেছিল সে আগেই মৃত। সবকিছু মিলে জানাকির মনে হচ্ছে এমন কিছু ঘটনার জন্য হয়তোবা প্ল্যান করে তাকে ডাকা হয়েছিল। কথা বলতে বলতে তারা জানাকির বাড়িতে পৌঁছে যায়। জানাকির হাজব্যান্ডের নাম ডক্টর বিজয়। বিজয় এখন লন্ডনে আছে, মাঝে মধ্যে যাওয়া আসা করে। জানাকি আর বিনোদ এই বিষয় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই বিনোদকে অ্যারেস্ট করতে পুলিশ আসে, কারণ আরএক্সএলএস কোম্পানি বিনোদের বিরুদ্ধে চুরির মামলা করেছে। জানাকিও সাথে সাথে ডক্টর রাজীবকে বিষয়টি জানিয়ে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন। ডক্টর জানাকি জানতে পারে সে প্রেগন্যান্ট, তাই বিজয়কে সারপ্রাইজ দিতে জানকি আজই লন্ডন যাওয়ার প্ল্যান করে। তবে যাওয়ার আগে বিনোদের বেলের জন্য কোর্টে যাচ্ছিল। তখনই হসপিটাল থেকে একজন কল করে জানাকির কাছে তার বর্তমান লোকেশন এবং তার ছুরি নেওয়ার বিষয় জানতে চাচ্ছিল।
এতে করে জানাকির একটু সন্দেহ হয়। জানকি কোর্টে যাওয়ার আগে ইউটার্ন নিয়ে প্রথমে কোথাও যায় আর এরপর কোর্টে চলে যায়। ডক্টর রাজীবদের জাতির জন্য অমর নামে একজন বড় লয়ার অ্যাপয়েন্ট করা আছে। তার সাহায্যেই বিনোদের বেল করানো হয়। নন্দিনী এবং শালিনীও তাকে নিতে এসেছে। তাই একদিকে বিনোদটা চলে যায়, অন্যদিকে জানকি। তবে বিনোদটা যাওয়ার সময় একটি ট্রাককে দেখা যায় বিনোদের কারের পিছু করছে, কিন্তু হঠাৎ করে বিনোদরা বাইরের রাস্তায় ঢুকে পড়ায় ট্রাকটি তাদেরকে মিস করে। এরপর বিনোদ বাড়ি ফিরে তাদের কারটি সেল করে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই কেউ কল করে জানায় কোর্ট থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে ডক্টর জানাকি মারা গেছে। মূলত সেম ট্রাকটি জানকির কারকে হিট করেছিল। শোনামাত্র বিনোদ জানকির বাড়িতে ছুটে যায়। বিভিন্ন স্থান থেকে বহু মানুষ এখানে এসেছে। মুষলধারে বৃষ্টি পড়ছিল। এর মধ্যে সাবিত্রী তার ছেলেকে নিয়ে এসেছে। তবে সাবিত্রীরা যখন চলে যাচ্ছিল, বিনোদ লক্ষ্য করে কালো রঙের একটি জিপ তাদেরকে ফলো করছে। বিনোদও বুঝতে পারে হয়তো সাবিত্রীর সাথে কিছু হতে যাচ্ছে। তাই বিনোদ তার জুনিয়র মাসুদকে নিয়ে ওই জিপটিকে ফলো করতে শুরু করে। আর এভাবেই কিছু দূর যাওয়ার পর একটি ফ্লাইওভার উপর গিয়েই জিপে থাকা লোকগুলো আচমকা তাদের উপর আক্রমণ করে। একসময় তারা মাসুদকে নিচে ফেলে দেয়। মাসুদ ঘটনাস্থলে মারা যায়। অন্যদিকে জানাকির মৃত্যুর খবর পেয়ে তার স্বামী বিজয় এসে পড়েছে। পুলিশ বিজয়ের সাথে দেখা করে জানকির কারে থাকা লাগেজটিও দেয়। সাথে এটাও জানায় লাগেজটি কাটা হয়েছে। তাদের ধারণা চুরির জন্য হতে পারে। এটাও জানতে চায় এমজি রোডে আপনাদের কোনো রিলেটিভ থাকে, কারণ সকাল 8:40 দিকে জানকি একটা পয়েন্ট থেকে ইউটার্ন নিয়ে 9:20 পর্যন্ত এমজি রোডের কোথাও ছিল, কিন্তু এক্স্যাক্টলি কোথায় ছিল তা জানা যাচ্ছে না। বিষয়টা বিজয়ের একটু সন্দেহ হয়। তাই খতিয়ে দেখতে বিজয় নিজেই এমজি রোডে গিয়ে খোঁজ নিতে শুরু করে। এভাবেই খুঁজতে খুঁজতে এক দোকানের কাছে জানতে পারে ঘটনার দিন সকালে জানকি সামনের এই বাড়িতে এসেছিল। এটা মূলত ডক্টর রাজীবের বাড়ি। জানার পর বিজয় পুলিশ সহ রাজীবের সাথে দেখা করলে রাজীব বিজয়দেরকে পুরো বিষয়টি খোলা বলে যে তারা আসলে RSLS এর বিরুদ্ধে কাজ করছিল। আর ওই দিন কোর্টে যাওয়ার আগে সাবিত্রীর স্টাডি ফাইলটি দিতেই মূলত জানকি এখানে এসেছিল, যাতে ফাইলটি সেফ থাকে। তার মানে এখন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সাবিত্রীর ওই ফাইলটির জন্যই জানকিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই জন্যই জানকির লাগেজটি কাটা ছিল, মানে অ্যাক্সিডেন্টের পর ওরা ওই ফাইলটি খুঁজছিল। অন্যদিকে বিনোদ তার স্ত্রী আর মেয়েকে দুবাই পাঠিয়ে দিয়ে ডক্টর রাজীবের সাথে দেখা করে। বিনোদকে দেখেই ডক্টর রাজীব বলছিল, তুমি এখানে কেন? তোমার যাওয়া উচিত ছিল, কারণ এখানে থাকাটা তোমার জন্য একদম নিরাপদ নয়। আর আমরা এত সহজে কিছু করতে পারবো না। এটা অনেক লং প্রসেস। বিনোদের কথা, আমি ডক্টর জানকীকে এসবের মধ্যে ইনভলভ করেছিলাম। আমার জন্য মাসুদ মারা গেছে। আমি এখন কিভাবে দেশ থেকে পালিয়ে যাই? রাজীব বিনোদকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করে যে এই লড়াই এতটা সহজ নয়, কারণ তুমি কার উপর বদলা নিবে? এটা তো কোনো ব্যক্তি নয়, এটা তো সিস্টেম। আর এই সিস্টেমকে বন্ধ করতে তাদের অনেক লম্বা লিগ্যাল লড়াই করতে হবে। রাজীব তার পূর্ব অভিজ্ঞতা থেকে বলে, দেখো, আমাদের জাতির প্রতিষ্ঠার পর থেকে আমরা 60 থেকে 70টি কেস নিয়ে লড়েছি, কিন্তু জিতেছি মাত্র 6 থেকে 7টি। তোমার এখন তোমার পরিবারের কথা ভাবা উচিত। কিন্তু বিনোদের কথা, ডক্টর বিজয়ের তো লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল। সে এখানেই থেকে গেছে। আর ওই সকল বাচ্চাদের পরিবার যারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, তাদের সাথে যে অন্যায় হয়েছে তার সুবিচার না হওয়া পর্যন্ত আমি নিজের পরিবারের কথা ভাবতে পারবো না। রাজীবও বুঝতে পারছে বিনোদ আর পিছু হটবে না। তাই তারা একসাথে RSLS এর বিরুদ্ধে কাজ শুরু করে দেয়। প্রথমে তারা সবাই মিলে একটি প্রেস মিটিং করে এবং ডক্টর জানাকির মৃত্যুটা যে স্বাভাবিক নয়, এটা যে একটা পরিকল্পিত খুন, সেটা স্পষ্ট করে। আর এই খুনের জন্য RSLSকেই দায়ী করে। সাথে কাইডক্সিনের ওই বিষয়টি নিয়েও লিগাল অ্যাকশন নেয়। সাথে সাথে RSLS এর HR জেসমিন অরবিন্দকে বিষয়টি জানায় যে এখন শুধু জাতি নয়, বিনোদও আছে। জানাকি এবং মাসুদের পরিবার মিলেও তারা কাইডক্সিনের বিরুদ্ধে অভিযোগ করেছে। সম্ভবত কেরালাতে স্পেশাল একটি হিয়ারিং হবে। অরবিন্দকে হয়তো সেখানে উপস্থিত থাকতে হতে পারে। তবে এমন কিছু যে হবে তারা আগে থেকে জানত। আর এই সমস্যার সমাধান করতে তাদের প্ল্যানও রেডি আছে। ওই রাতেই তারা বিনোদ আর ডক্টর রাজীবের উপর হামলা করায়, কিন্তু জাতির সিকিউরিটি টিম সক্রিয় থাকার কারণে তারা অল্পের জন্য বেঁচে যায়। এরপর একদিকে বিনোদ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে RSLS এর বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে দেয়। আর অন্যদিকে কাইডক্সিন রিলেটেড যেখানে যে ডকুমেন্ট ছিল, জেসমিন টাকার বিনিময়ে সেগুলো কিনে নিচ্ছে। বিনোদের ডেডিকেশন দেখেও ডক্টর রাজীব ও বিনোদের মধ্যে জাতির ভবিষ্যৎ উত্তরাধিকার দেখতে পাচ্ছে, কারণ তারা যে জন্য জাতির প্রতিষ্ঠা করেছিল, বিনোদ সেভাবেই কাজ করছে। অন্যদিকে জেসমিন কাইডক্সিন রিলেটেড সকল ডকুমেন্টস একত্র করে আগুনে জ্বালিয়ে চিরতরে মিটিয়ে দেয়। সিন চলে যায় কোর্টের ট্রায়ালের দিনে। জাতির পক্ষ থেকে যে লয়ারের আসার কথা, সে অসুস্থ থাকার কারণে তার অ্যাসোসিয়েট এসেছে। অরবিন্দ সব প্রিপারেশন নিয়ে এসেছে। তাই কোর্টে কাইডক্সিনের বিরুদ্ধে অভিযোগ তোলা মাত্রই অরবিন্দদের কোম্পানি অভিযোগটি প্রত্যাখ্যান করে উল্টো কোর্টকে প্রপোজাল দেয় যে তাদের কোম্পানির একটি রুল আছে
কেউ যদি অভিযোগ করে যে তাদের কোম্পানির মেডিসিন নেওয়ার কারণে তার কোনো ক্ষতি হচ্ছে, তাদের কোম্পানি তাকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। এখানে জাতি মোট 220 জন পেশেন্টের ফাইল সাবমিট করেছিল, তাই অরবিন্দরা মোট 44 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চাওয়ায় এই মামলা খারিজ হয়ে যায়, কারণ তারা কাইডক্সিন বিক্রি করে এর থেকে অনেক বেশি মুনাফা অর্জন করেছে। তারপরে কোর্টের কিছু ফর্মালিটি বাকি থাকায় অরবিন্দ বাইরে এসে অপেক্ষা করছিল। তখনই অরবিন্দ লক্ষ্য করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত বাচ্চা এবং তার পরিবার কোর্টের সামনে জড়ো হচ্ছে। জেসমিনও কল করে জানায় নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা মূলত কাইডক্সিন নিয়ে নয়, কাইডোজিওর নিয়ে। নতুন করে ওরা কাইডোজিওরের বিরুদ্ধে কেস ফাইল করছে। কিন্তু অরবিন্দ বুঝতে পারছে না এই কাইডজোরের সমস্যাটা কোথায়। মূলত কাইডজোরের লঞ্চের দিনই কাইডজোরের মধ্যে এপিক্সোমিনের মলিকিউল দেখায় বিনোদের ওই দিন সন্দেহ হয়েছিল। তাই বিনোদ দেশের ভিন্ন ভিন্ন ল্যাব থেকে টেস্ট করিয়েছে, আর সব জায়গাতেই প্রমাণিত হয়েছে দীর্ঘদিন কাইডজোর ব্যবহারের ফলে বাচ্চাদের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমনকি অরবিন্দর কোম্পানির খোদ মার্কেটিং টিমও এই কাইডজোর লঞ্চ করতে নিষেধ করেছিল। বিনোদ সেই ইমেইল এবং সকল রিপোর্ট কোর্টে সাবমিট করে দেয়। মূলত ওই সময় যখন অরবিন্দরা কাইডক্সিনের প্রমাণ মেটানোর কাজে ব্যস্ত ছিল, সে সময় বিনোদ কাইডজিওরের সকল তথ্য জোগাড় করেছিল, যা অরবিন্দরা ধারণাই করতে পারেনি। আর এখন এই সকল বাচ্চারা যারা কাইডজোর গ্রহণ করেছে তারা নিজেরাই কোর্টে সাক্ষী দিবে। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত মানুষকে একত্র করাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু ডক্টর জানাকির হাজব্যান্ড ডক্টর বিজয় তাদের সকল ট্রান্সপোর্টের খরচ বহন করে তাদেরকে একত্র করেছে। আদালতে তাদের সকল সাক্ষী গ্রহণ শেষে কাইডজিওরের তৈরি এবং বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়ে কাইডজিওর এবং কাইডক্সিন দুটিরই প্রপার ইনভেস্টিগেশনের নির্দেশ দেওয়া হয়। সিন চলে যায় 2026-এ শহরের কোনো একটি লজে, যেখানে অরবিন্দ আত্মগোপনে রয়েছে। আজই অরবিন্দর কোম্পানির বিরুদ্ধে ফাইনাল হেয়ারিং। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে কোর্ট অরবিন্দর কোম্পানি এবং তার সকল সম্পদ জব্দ করার নির্দেশ দেয়। তাতে অরবিন্দকে অবিলম্বে গ্রেপ্তার করতে বলে। আর সব কিছু হারিয়ে অরবিন্দ আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত ফাঁস দিয়ে মারা যায়। এরপর আমাদের দেখানো হয় সাবিত্রীর ছেলে কেশু, মানে যার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, সে তার স্বপ্ন পূরণের কাজ করছে। আবার ওই সময় বিনোদ মার্কেটিং টিমের যে মেইলটি সাবমিট করেছিল, সোয়াতেই বিনোদকে ওই মেইলটি দিয়ে সাহায্য করেছিল। এদিকে ডক্টর বিজয় জানাকির নামে একটা হসপিটাল খুলে নিজেই পরিচালনা করছে। ডক্টর রাজীব জাতি ক্লিনিকে অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। বিনোদের স্ত্রী নন্দিনীও মেয়ে শালিনীকে নিয়ে দুবাইতে সেটেল হয়ে গেছে। আর বিনোদ দেশে থেকে জাতির সিইও হয়ে জাতির পরবর্তী মিশন পরিচালনার কাজে ব্যস্ত। সর্বোপরি একটি কথাই বলবো, এখানে আমরা যা দেখলাম তা কাল্পনিক কিছু নয়, এটা এক চরম বাস্তবতা। এখনও কোনো ডক্টরের চেম্বারের সামনে গেলে বিনোদের মতো শত শত সেলস এক্সিকিউটিভকে দেখতে পাবেন, যারা তাদের মেডিসিন সেল করার জন্য ডক্টরদেরকে বিভিন্ন অফার দিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দিচ্ছে। আর আমার মনে হয় না এটা নিয়ে আর বেশি কিছু বলার আছে, কারণ প্রত্যেকটি ব্যক্তির সাথে এমন কিছু না কিছু ঘটনা ঠিকই করেছে। আপনারাও এগুলো এক্সপিরিয়েন্স করতে পেরেছেন। আর এই সব কিছু রোধ করা শুধুমাত্র ডক্টরদের পক্ষেই সম্ভব, কারণ আমরা অনেক বিশ্বাস নিয়ে নিজেদের সুস্থতার জন্য ডক্টরের কাছে যাই। তবে এটাও সত্যি, হাজারো ডক্টরের মাঝে ডক্টর রাজীবের মতো ডক্টর আছে যারা নিজের বিজনেসের কথা চিন্তা না করে, নিজের উপার্জনের কথা চিন্তা না করে রোগীদের কথা ভাবে। তো দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।